আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে যেই সব তথ্য পেয়েছি, যা কিছু বলেছি, এত জলদি প্রতিফলন ঘটবে এটা একবারও ভাবি নাই। প্রত্যেকটা কথা বাংলাদেশে যেমন ফলতেছে ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে ফলতেছে। মাঝে মধ্যে ভাবতেছি যে হাত দেখা শুরু করবো কিনা, মোটামুটি ভালো একটা ইনকাম আসতেও পারতো। একটা ভিডিও দেখেন, তাহলে বুঝে যাবেন যে আমার কথাগুলা বাংলাদেশে ফলতেছে কি না। বিশ্বের পাগল ট্রাম্প আর উপমহাদেশের পাগল নরেন্দ্র মোদী, তাদেরকে গণতান্ত্রিক চেতনা দিয়েই রুখতে হবে। এইভাবে ছোট ছোট সমাবেশের মধ্য দিয়ে জনমত তৈরি করে তাদের তাণ্ডব থেকে বিশ্বের মানুষকে, ভারতের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করতে হবে বন্ধুগণ। এইটা বাংলাদেশের চিত্র এবং ধীরে ধীরে এই ঘটনা বেড়ে যাবে এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের এটার মাত্রা বেড়ে যাবে এবং পশ্চিমবঙ্গে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে। এই ধরনের অসংখ্য সংবাদ আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রথম সারির গণমাধ্যম এইসবে দেখতে পাবেন। বিশেষ করে জামাতি পত্রিকা, বিএনপি পন্থী পত্রিকা যেগুলো আছে, এগুলাতে চমৎকার ভাবে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের তথ্যচিত্র তুলে ধরা হবে। যেটা ঘটবে তার থেকে ব্যাপক আকারে তুলে ধরা হবে, এটা তাদের পরিকল্পনা। গতকাল সাংবাদিক ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের বর্তমান অথর্ব সরকার এবং জামাতি, বামাতি, জিহাদি জঙ্গিদের জামা ইট ঘষে দিয়েছে একদম মুখ বরাবর। তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য শোনার পর বাংলাদেশের পরাধীনমন্ত্রী আদৌ ঘুমাতে পেরেছেন কিনা আমি জানি না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবাসন বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এটার সফল বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন। ভারতে যেই সব অবৈধ মানুষ আছে তাদেরকে বাংলাদেশে পুশ ব্যাক করা হবে। জনাব তারেক রহমান, গতকাল আপনি এবং আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন না, পুশ ব্যাকের কোনো সম্ভাবনা নাই, পুশ ব্যাক করা হবে না। পুশ ব্যাক করলেও সেটা আপনারা গ্রহণ করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বিজিবিকে স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছেন, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে করে কোনো পুশব্যাকের ঘটনা না ঘটে। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে আহ্বান জানিয়েছে, তারা এই ব্যাপারে যথেষ্ট জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। এটা খুব দ্রুতই হবে এমনটাই শোনা যাচ্ছে, তবে দেখা যাক আসলে কোন দিকে যায়। দেশের যা অবস্থা, যেগুলো আছে তাদেরকে খাবার দিতে পারে না, বিদ্যুৎ সংকট, ওষুধ সংকট, এর মধ্যে আবার নতুন করে যদি পুশব্যাক করা হয় তাহলে বর্তমান পরাধীন মন্ত্রীর যে ত্রাহি ত্রাহি অবস্থা শুরু হবে, এইখান থেকে আদৌ কিভাবে তিনি মুক্তি পাবেন এটা আমার মাথার মধ্যে কাজ করতেছে না। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ থেকে 2009 এবং 2013 সাল পরবর্তী সময়ে ব্যাপক পরিমাণ জিহাদি জঙ্গি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। দালাল চক্রের মাধ্যমে তারা ভারতের জাল পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ড, এমনকি পাসপোর্ট তৈরি করেছে। একথাও আমি গত দুদিন পূর্বে ভিডিওতে বলেছি। এই অবৈধ অনুপ্রবেশকারীদের একটি বিশাল অংশ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। খোদ ভারতে বসে তারা বিভিন্ন অপকর্ম চালাচ্ছে, বিশেষ করে জঙ্গিবাদ এবং উগ্রবাদ, যেটা ভারতের সীমান্তের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর সীমান্ত কেন্দ্রিক অবৈধ মাদক পাচারের সাথে এদের সম্পৃক্ততা আছে। তবে হিন্দু শরণার্থী বনাম অবৈধ অনুপ্রবেশকারী, এখানে দুটি বিষয়কে আলাদাভাবে দেখতে হবে, কারণ দুইটার চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতন করা হয়েছে, সেই সব হিন্দুরা ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। কিন্তু জিহাদি জোশে আচ্ছন্ন যেই সব মুসলিম অনুপ্রবেশ করেছে, যেই সব জঙ্গিরা আওয়ামী লীগ সরকারের জঙ্গি নিধন নীতি থেকে বাঁচার জন্য ভারত অনুপ্রবেশ করেছে, তাদেরকে তো নিশ্চয়ই অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে না। না হওয়াটাই খুব স্বাভাবিক। 2001 সালে বিএনপি জামাত জোটের শাসনামলে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়ে যে বিপুল সংখ্যক হিন্দু ভিটেমাটি হারিয়ে, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে, সবকিছু হারিয়ে জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছিলেন, তাদের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন এবং এই ব্যাপারে ভারতবর্ষ যথেষ্ট সহনশীল নীতি প্রদর্শন করবে। কারণ তারা ভারতে গিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ায় এলটিভি, লং টার্ম ভিসা গ্রহণ করেছেন এবং নাগরিকত্বের আইনি ধাপগুলো অনুসরণ করেছেন। মানবিক কারণে তাদের বিষয়টি ভারত সরকার ইতিবাচক ভাবে দেখছে, সামনের দিনেও দেখবে।
সমস্যা মূলত তাদের নিয়ে যারা অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে কিংবা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে জাল নথিপত্র তৈরি করে ভারতে অবস্থান করতেছে। জিহাদি জোশে আচ্ছন্ন মুসলিমরা 2025 সালের 1 মে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি গুরুত্বপূর্ণ সত্য তথ্য তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, এত বছর ধরে রাজ্য সরকারগুলো অসহযোগিতার কারণে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা কঠিন ছিল। অর্থাৎ মমতা ব্যানার্জিকে তিনি উদ্দেশ্য করে বলেছেন, মমতা ব্যানার্জির কারণে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা কেন্দ্রীয় সরকারের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। অনেক ক্ষেত্রে রাজনৈতিক ভোটের স্বার্থে স্থানীয় নেতারা, বিশেষ করে মমতার তৃণমূল, এইসব অনুপ্রবেশকারীদের বৈধতার জাল প্রমাণপত্র তৈরিতে সহায়তা করেছে, বিনিময়ে মোটা অঙ্কের অর্থ নিয়েছে। অদূর ভবিষ্যতে ভারত সরকার যখন কড়া পদক্ষেপ নেবে, অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় জেলে ভরবে কিংবা পুশ ব্যাক করবে, তখন বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রচার করা হবে ভারতে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু প্রকৃত সত্য, তারা বৈধ নাগরিক ছিল না, বরং জাল নথিপত্রের আড়ালে সুযোগ সুবিধা নিয়েছে, লুকিয়েছিল এই অনুপ্রবেশকারীরা। একজন সচেতন বাংলাদেশী নাগরিক হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কঠোর এবং স্বচ্ছ সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। অপরাধমুক্ত সমাজ এবং নিরাপদ সীমান্ত নিশ্চিত করতে অবৈধ অনুপ্রবেশ বন্ধ হওয়াটা দুবাংলার জন্য অত্যন্ত জরুরি। অপরাধীদের আইনানুগ শাস্তি হওয়া অত্যন্ত জরুরি এবং বিজেপি সরকার এটা করে দেখাবে। তারেক ভাইয়া বুঝবেন রোহিঙ্গা সামলানোর কত জ্বালা। একে তো 17 লাখ রোহিঙ্গা চট্টগ্রাম অঞ্চলে এসে বসে আছে, তার উপর মরার উপর খাড়ার ঘা হবে ভারতবর্ষ যদি বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদেরকে ভারতবর্ষ থেকে বাংলাদেশে পুশ ব্যাক করে। তারেক রহমান বুঝবেন রাষ্ট্র পরিচালনা করা ঠিক কতখানি কঠিন, ঠিক কতখানি চ্যালেঞ্জের। প্রিয় ভাইয়া, আপনি প্রস্তুতি নিন অবৈধ অসংখ্য অনুপ্রবেশকারীকে গ্রহণ করবার জন্য, তাদের পুনর্বাসন করবার জন্য, তাদের খাদ্য দ্রব্য, বস্ত্র, বাসস্থান সবকিছু বন্দোবস্ত করে দেওয়ার জন্য। ভালো থাকবেন। পাকিস্তানের দিকেই যে ঘেঁষে থাকবে তারেক রহমান সরকার এবং পাকিস্তান যে আষ্টে পৃষ্ঠে ইউনূস সরকারের আমলে বাংলাদেশকে বেঁধে ফেলেছে এবং ঘাঁটি গেড়ে বসেছে পুরো বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে, যার ভিত্তিতে পাকিস্তানের সেনাবাহিনী গত বছর এই হুমকি দিয়ে রেখেছেন যে এর পরে পাকিস্তানের সেনাবাহিনী ভারতে হামলা করবে পূর্ব দিক থেকে, তাদের ভাষায় পূর্ব পাকিস্তান থেকে, মানে বাংলাদেশ থেকে। এই যে তারা হুমকি দিয়ে রাখতে পেরেছে, এই শক্ত অবস্থান থেকে পাকিস্তান এই মুহূর্তেই সরে যেতে প্রস্তুত নয়। হঠাৎ করে এক জরুরি সফরে খুবই অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি পাকিস্তানের ক্রিকেট বোর্ডেরও প্রধান এবং তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছেন। পাকিস্তান বাংলাদেশের মধ্যে যখন এই টেস্ট চলছে, তখন টেস্ট দেখতে যাবেন বটে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, কিন্তু হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়ে তিনি এরকম একটা সময়ে কেন বাংলাদেশ চলে এলেন তা নিয়ে ভারতে বড় ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। এমনকি বাংলাদেশের অনেক নিরাপত্তা বিশেষজ্ঞ মনে করছেন যে এই সফর শুধুই ক্রিকেট দেখার সফর কিছুতেই হতে পারে না, কারণ 5ই মে হঠাৎ করে পাকিস্তানের কাছ থেকে, পাকিস্তানের তরফে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যে ঢাকা সফর করবেন সে বিষয়ে মন্ত্রীর নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রোটোকল নিশ্চিত করার অনুরোধ জানিয়ে ঢাকার পাকিস্তান হাই কমিশন থেকে একটা নোট ভার্বাল পাঠানো হয়। মানে সরকার থেকে সরকার পর্যায়ে দুদেশের মধ্যে কোনো যোগাযোগ ব্যতি রেখেই হাই কমিশন পর্যায় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা নোট ভার্বাল পাঠিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের বিষয় নিশ্চিত করা হয় এবং তখনই ঢাকা তড়িৎ গতিতে এই ব্যবস্থা নেয় যাতে মহসিন নাকভির ঢাকা সফরের সময় যথাযথ নিরাপত্তা প্রোটোকল পান তিনি। শুক্রবার তিনি দুদিনের সফরে ঢাকা এসে পৌঁছেছেন এবং আজ তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, স্বরাষ্ট্র সচিব আবু নাইম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। এই যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রধান
সেরকম কোনো আনুষ্ঠানিক সফরসূচি না জানিয়েই বাংলাদেশ চলে এসেছেন হঠাৎ করে, কিন্তু তার সঙ্গে অন্তত 12 জনের একটা প্রতিনিধি দল আসছে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। এই 12 জন আসলে কি সংক্রান্ত প্রতিনিধি দলের অংশ? মানে তারা কি ক্রিকেটের প্রতিনিধি দল, নাকি তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের প্রতিনিধি দল? এসব নিয়েও ভারতের সংবাদ মাধ্যম এবং কিছুটা বাংলাদেশের সংবাদ মাধ্যমেও আলাপ চলছে। এই যে প্রতিনিধি দল নিয়ে তিনি এসেছেন, অথচ এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন যিনি প্রধান তামিম ইকবাল, তার সঙ্গেও তার কোনো আনুষ্ঠানিক বৈঠকের কথা স্থির নাই। তবে ধারণা করা হচ্ছে তিনি নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান তামিম ইকবালের সঙ্গে একটা সাক্ষাৎ করবেন। কিন্তু ইত্তেফাক পত্রিকা খবর দিচ্ছে যে এই যে দুদিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, তার মূল উদ্দেশ্য হচ্ছে তিনি যেহেতু পাকিস্তানের স্বরাষ্ট্র এবং মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী, কাজেই এই গুরুত্বপূর্ণ সফরে ঢাকা এসে তিনি বিভিন্ন ইস্যুতে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির বিষয়ে, যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলাপ করবেন। কারণ মনে রাখতে হবে, তারেক রহমান সরকার ইউনূস সরকারের মতোই পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ে কিনা, মানে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতাটা আরো বাড়ায় কিনা, কিংবা ইউনূস সরকার যে একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিল বাংলাদেশের ইতিহাসের মধ্যে, সেই পর্যায়ে ধরে রাখে কিনা। যখন আমরা দেখেছি যে ক্রমাগতভাবে একের পর এক পাকিস্তানের মন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিভাগের প্রধান ব্যক্তিগণ বাংলাদেশ সফর করেছেন, অন্যদিকে বাংলাদেশ থেকেও সফর অব্যাহত থেকেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্তা ব্যক্তিদের এবং বাংলাদেশের সরকারের বিভিন্ন পর্যায়ের, সেই বিষয়গুলো অব্যাহত থাকে কিনা, সম্পর্কটা উষ্ণ থেকে উষ্ণতর হয়ে ওঠে কিনা, ভারত যখন সেদিকে কড়া নজর রাখছে এবং ধারণা করা হচ্ছিল, মানে বিশ্লেষকরা খুব সহজেই বুঝতে পারছিলেন যে ভারতের যেহেতু এই নিয়ে অস্বস্তি আছে, কাজেই তারেক রহমান সরকারকে ভারতের সঙ্গে সম্পর্কটাকে ঝালিয়ে নিতে বা উষ্ণ করে তুলতে কিংবা স্বাভাবিক করে তুলতে পাকিস্তানের সঙ্গে মাখামাখিটা কমিয়ে আনতে হবে, তখন এই সফরটি কিন্তু তারেক রহমান সরকার গঠনের পর পাকিস্তানের কোনো মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী, যার কাছেই পাকিস্তান ক্রিকেট বোর্ড, এরকম একজন গুরুত্ব বাংলাদেশে হঠাৎ করে এমন অনানুষ্ঠানিকভাবে মানে একটা নোট ভার্বাল দিয়ে হঠাৎ করে কেন চলে এলেন 10-12 জনের প্রতিনিধি দল নিয়ে, সেই নিয়ে কিন্তু কৌতূহল এবং অস্বস্তি আছে ভারতে। বিশেষ করে যখন ভারতে মানে বাংলাদেশ ভারত সীমান্তে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর তৎপরতা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে ইউনূস আমলে। এই নিয়ে ভারতের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে বারবার ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সূত্রে যে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে পাকিস্তানের লস্কর-ই তৈয়বা, জৈশ-ই মোহাম্মদ এসব সংগঠনের তৎপরতা বেড়েছে, প্রশিক্ষণ শিবির বেড়েছে এবং পাকিস্তান থেকে যে লস্কর-ই তৈয়বা, জৈশ-ই মোহাম্মদের নেতারা এসে অবাধে সীমান্ত এলাকায় গিয়ে কয়েকদিন ব্যাপী সফর করেছেন, সভা সমাবেশ করেছেন, সেসব কথা আবার পাকিস্তানের বিভিন্ন শহরে বসে ওসব সংগঠনের নেতারা যখন তাদের সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, সেসব বক্তব্য কিন্তু উদ্ধৃত হয়েছে ভারতের সংবাদ মাধ্যমে, যে কিভাবে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে পাকিস্তানের বিভিন্ন সশস্ত্র সংগঠনগুলো তাদের ঘাঁটি গেড়ে বসছে। এমনকি ভারতের সংবাদ মাধ্যমে দিল্লির হামলার পর এই সন্দেহ প্রকাশ করা হয়েছিল যে পাকিস্তানের সংগঠনগুলো শুধু জেকে বসেছে তাই না, বাংলাদেশ সরকারের অত্যন্ত উচ্চ পদে আসীন সরকারি কর্মকর্তাদের কেউ কেউ এমনকি অনলাইনে বসে ঢাকার কেন্দ্রস্থলে বসে লস্কর-ই তৈয়বার সঙ্গে বৈঠক করছেন। এসব খবরও কিন্তু তখন ভারতের সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল। কাজেই বলা হচ্ছিল বা বিশ্লেষকরা বলছিলেন, বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছিল, ভারত সরকারের সঙ্গে লন্ডনে বসে তারেক রহমানের যে আলাপ হয়েছিল বাংলাদেশে ফেরবার আগে, সেখানে তাকে যে শর্তগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত ছিল যে তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা
পাকিস্তানের সশস্ত্র সংগঠনগুলোর যেসব তৎপরতা ভারত বাংলাদেশ সীমান্তে শুরু হয়েছে সেগুলো থামাতে সক্রিয় ভূমিকা রাখবেন সরকার গঠনের পরপরই। আর এখন যিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, ইউনূস আমলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে কিন্তু 2025-এর নভেম্বরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অন্তত 12টি এরকম ঘাঁটির স্যাটেলাইট ছবি হাতে তুলে দিয়েছিলেন এবং শর্ত ছিল, অনুরোধ ছিল, আহ্বান ছিল নির্বাচিত সরকার গঠিত হওয়ার পর ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে এই ঘাঁটিগুলো বন্ধ করবে বাংলাদেশ সরকার। অথচ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা স্বাভাবিক হওয়ার যখন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, মানে যেই উষ্ণতা তারেক রহমান সরকার গঠন করবেন সে সম্ভাবনায় প্রধানমন্ত্রী মোদী ভারতের দেখিয়েছিলেন, এখন যখন বোঝা যাচ্ছে যে ভারত আর সেই আস্থা বিশ্বাসের সম্পর্ক রাখতে পারছে না, সীমান্তের ওপারে মানে পশ্চিমবঙ্গে বিজেপি বিরাট বিজয় লাভের পরে বিজেপির নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা বলছেন যে পাকিস্তানি বাংলাদেশের সরকারটা এখনো পরিচালনা করছে, তখন হঠাৎ করে ভীষণ জরুরি সফরে একেবারে নিজ উদ্যোগে বাংলাদেশে হাজির হয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভি এবং তিনি কি কি বৈঠক করবেন তার মধ্যে ইত্তেফাক বলছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী তিনি যখন আসবেন তখন তার সঙ্গে তার স্ত্রীও আসবেন এবং এজন্য তাদের স্বাগত জানাতে সব ধরনের আনুষ্ঠানিক প্রোটোকল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এবং ইত্তেফাকও বলছে যে পাকিস্তান হাই কমিশনের পক্ষ থেকে পাঠানো এই চিঠির প্রেক্ষিতেই কিন্তু এই সফরের বিষয়টি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে পেরেছে। এখন শুক্রবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল যেখানে থাকছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার একটা বৈঠক হওয়ার কথা এবং সেই বৈঠকে মূল আলোচ্যই নাকি হবে মাদক চোরাচালান রোধ এবং সন্ত্রাস দমনে একটা গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক MOU সই করা এবং আন্তর্দেশীয় অপরাধ দমন, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সাইবার নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। মানে ভারত যে এই এজেন্ডা শুনে চমকে উঠেছে, অস্বস্তিতে পড়েছে, সেটা খুব স্বাভাবিক। সীমান্ত হচ্ছে ভারতের সঙ্গে, আর সীমান্ত কি করে রক্ষা করা যাবে এবং আন্তঃসীমান্ত মাদক পাচার কি করে রোধ করা যাবে কিংবা দুদেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা জোরদারে কি করে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সহযোগিতা জোরদার হবে সেই নিয়ে নাকি আলাপ হচ্ছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। মানে পাকিস্তানের সঙ্গে তো বাংলাদেশের কোনো সীমান্ত নাই, তাহলে পাকিস্তান বাংলাদেশের কোন সীমান্তে সহযোগিতা জোরদার করবে এবং সেই কোন সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশকে সহযোগিতা করবে, এই প্রশ্নগুলো তুলে ভারতের অনেক নিরাপত্তা বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষকই মনে করছেন যে এই যে পাকিস্তানের দিকেই যে ঘেঁষে থাকবে তারেক রহমান সরকার এবং পাকিস্তান যে আষ্টে পৃষ্ঠে ইউনূস সরকারের আমলে বাংলাদেশকে বেঁধে ফেলেছে এবং ঘাঁটি গেড়ে বসেছে পুরো বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে, যার ভিত্তিতে পাকিস্তানের সেনাবাহিনী গত বছর এই হুমকি দিয়ে রেখেছেন যে এর পরে পাকিস্তানের সেনাবাহিনী ভারতে হামলা করবে পূর্ব দিক থেকে, তাদের ভাষায় পূর্ব পাকিস্তান থেকে, মানে বাংলাদেশ থেকে। এই যে তারা হুমকি দিয়ে রাখতে পেরেছে, এই শক্ত অবস্থান থেকে পাকিস্তান এই মুহূর্তেই সরে যেতে প্রস্তুত নয় এবং সে কারণেই খুব দ্রুততার সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে একরকমের অনানুষ্ঠানিকভাবে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে চলে এসেছেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের ছুতোয়। কিন্তু ক্রিকেটেও আসলে পাকিস্তানের বাংলাদেশ থেকে বেশ চাওয়া পাওয়ার আছে, কারণ আপনাদের যেমনটা বললাম উনি তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান। এই মহসিন রেজা নাকভি কিন্তু সেই লোক যিনি আসিফ নজরুলদের মনে ওই আশা তৈরি করেছিলেন যখন বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল যে নিরাপত্তার কারণে বাংলাদেশ ক্রিকেট দল T20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না, ভারতকে এবং তারা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ICC কে আহ্বান জানালো যে বাংলাদেশের ক্রিকেট খেলাগুলো যাতে শ্রীলঙ্কায় আয়োজন করা হয় প্রয়োজনে। তখন এই পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন রেজা নাকভি কিন্তু আসিফ নজরুলদের মনে আশা তৈরি করেছিলেন যে যদি বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ আয়োজনের কথা ভাবে ICC কিংবা বাংলাদেশের খেলাগুলো যদি
যদি শ্রীলঙ্কায় নিয়ে না যায় তাহলে প্রয়োজনে পাকিস্তানও ক্রিকেট বয়কট করবে, মানে ক্রিকেট বিশ্বকাপ বয়কট করবে, টি-20 বিশ্বকাপে। পরে অবশ্য মহসিন রেজা নাকভি সে কথা রাখেন নাই। পাকিস্তান ক্রিকেট দল ঠিকই সেই টি-20 বিশ্বকাপ খেলতে গেছে, কিন্তু তখনও পাকিস্তানের তরফে একটা ক্রিকেট বিশ্বের যে রাজনীতি, সেই ক্রিকেট বিশ্বের রাজনীতিতে একটা মেরুকরণের প্রচেষ্টা ছিল। মানে যেহেতু ভারত এক রকমের একচ্ছত্র আধিপত্য, তাদের আর্থিক শক্তি এবং ক্রীড়া শক্তির কারণে এক্সারসাইজ করে, প্রদর্শন করে এবং উপভোগ করে যে কোনো ক্রিকেট রাজনীতিতে, বিশ্ব ক্রিকেট রাজনীতির নিয়ন্ত্রক হয়ে উঠেছে ভারত যেসব শক্তির কারণে, সেখানে পাকিস্তান ওই সময়টায় বাংলাদেশকে তার পক্ষে নিয়ে তার দিকেও দল ভারী করার একটা সম্ভাবনা দেখতে পেয়েছিল। কাজেই এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রধান তামিম ইকবাল, যাকে ধারণা করা হচ্ছে যে তিনি বিএনপি সরকার ক্ষমতায় থাকলে দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকবেন, তার উপরে প্রভাব বিস্তার করাও এই সফরের একটা বড় কারণ হতে পারে, কারণ সেটাও পাকিস্তানের জন্য একটা খুব আকর্ষণীয় সম্ভাবনার জায়গা। কাজেই আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে ভারত না পাকিস্তান দলে পাবে, সেটা ক্রিকেটে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ যে এখন পাকিস্তানের সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে, সেটা ভারতের জন্য অস্বস্তির কারণ খুব স্বাভাবিকভাবে। কারণ তার মানে বাংলাদেশ ভারত সীমান্তে পাকিস্তানের যে প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়েছে, যে উপস্থিতি নিশ্চিত হয়েছে ইউনূস আমলে, সেটা তারেক রহমানের আমলেও অব্যাহত থাকবে এবং একটা বাস্তব আশঙ্কা এবং সম্ভাবনা হয়ে থাকবে ভারতের জন্য যে পাকিস্তান সেনাবাহিনী সত্যি স্বপ্ন দেখছে যে ভারতের ওপর তারা এর পরের বার পূর্ব দিক থেকে বাংলাদেশের ভেতর থেকে আক্রমণ পরিচালনা করবে।